এনজিও চালানো আর দেশ চালানো সম্পূর্ণ আলাদা, বলছেন ডক্টর মঈন খান। জানাবো বিচার পেতে গেলে কি ভাইরাল হতে হবে। জানাবো টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ফেনীর 10 গ্রাম প্লাবিত। এবং সর্বশেষ জানাবো গুলশানে চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী 3 নেতা স্থায়ী বহিষ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এনজিও চালানো আর দেশ চালানো সম্পূর্ণ আলাদা, বলছেন ডক্টর মঈন খান। এনজিও ও কর্পোরেট পলিসি দিয়ে সরকার চালানো যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সতর্ক করে তিনি বলেন, এনজিও ও কর্পোরেট প্রতিষ্ঠানের মতো দেশ চালালে বিপর্যয় হতে পারে, কেননা এনজিও চালানো আর দেশ চালানো সম্পূর্ণ আলাদা বিষয়। পিআরআই কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান ডক্টর জাহিদি সাত্তার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহিদি সাত্তার ও পিআরআই এর মুখ্য অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর আগেই বিএনপি সংস্কার প্রস্তাব দেয় জানিয়ে তিনি বলেন, বিএনপি সংস্কার চায় না এমন অপবাদ দেওয়া অযৌক্তিক। জানাবো বিচার পেতে গেলে কি ভাইরাল হতে হবে। 2021 সালের সেপ্টেম্বরে রাজধানীর বাড্ডা লিংক রোড থেকে অফিস করে বাসায় ফিরছিলেন ব্যাংকার নাজমুল কবির। পথে মেরুল বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে 2 জন অস্ত্রধারী তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিক তিনি বাড্ডা থানায় গিয়ে জিডি করেন। পুলিশকে সঙ্গে নিয়ে যায় ঘটনাস্থলে। পুলিশ জানায় সেখানে তাদের কোনো সিসি ক্যামেরা নেই ও আশেপাশের ভবনের সিসি ক্যামেরা ঘটনাস্থলকে কভার করে না। ঘটনার 4 বছর অতিবাহিত হলেও মোবাইল বা মানিব্যাগ কিছুই ফেরত পাননি তিনি। 2024 সালের সেপ্টেম্বরে শাহবাগ জাদুঘরের সামনে ছিনতাইয়ের শিকার হন বিদ্যুৎ বিভাগে কর্মরত জামিনুর রহমান সুমন। তাৎক্ষণিক শাহবাগ থানায় বিষয়টি জানান তিনি। জানা গেছে, ছিনতাই হওয়া জিনিসপত্রের এখনও কোনো সন্ধান পাননি সুমন। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হন সাংবাদিক আহমদ ওয়াদুদ। থানার অভিযোগ দাখিল করতে গিয়েও বিড়ম্বনার শিকার হয়ে বাসায় ফিরে ফেসবুকে নিজের ভোগান্তির কথা জানিয়ে দেন বড় এক স্ট্যাটাস। তারপর নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওপর মহল থেকে বারবার কল আসতে থাকে তার কাছে। রাত শেষে সকাল হতে হতেই পোস্টটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা নানা সমালোচনায় মেতে ওঠেন। এদিকে বাড়তে থাকে পুলিশের দৌড়ঝাঁপ। দুপুরের পর টিভির স্ক্রলে ভেসে ওঠে এই ছিনতাইয়ের ঘটনায় 3 জনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এই ঘটনায় 3 জনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। একই সঙ্গে আমদাদ ওয়াদুদের মোবাইলটিও উদ্ধার হয়েছে। চলতি বছরের 6 মার্চ মাগুরা শহরের নিজানন্দওয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু আসিয়া। পরে 13 মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর আসিয়ার এই ঘটনা সারা দেশ উত্তাল হয়ে যায়। ক্ষোভে ফুঁসে ওঠে পুরো দেশ। কিন্তু প্রতিনিয়ত সারা দেশে এমন অসংখ্য আসিয়া ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু সেসব ঘটনা থেকে যাচ্ছে আড়ালে। ভুক্তভোগী পরিবারও অনেক সময় ভয়ে অভিযোগ দায়ের করতে পারে না। সেসব ঘটনার তদন্ত বা গ্রেফতার বিচার কত দূর হয় সেটা নিয়ে কেউ মাথা ঘামায় না, কারণ বিষয়টি তো আর ভাইরাল হয়নি। কিছুদিন আগে রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে একজনকে পিটিয়ে হত্যা করা হয়। কয়েকটি পত্রিকায় সংবাদও প্রকাশ হয় যে রাজধানীকে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। পরে হত্যার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ব্যাস শুরু হয় দৌড়ঝাঁপ। কেন খুন হলো ব্যবসায়ী সোহাগ, কারা জড়িত ছিল, কি ছিল তার রাজনৈতিক পরিচয়, একে একে বের হতে থাকে সেসব তথ্য। এরই মধ্যে সোহাগের দাফনের পর তার স্ত্রীর সঙ্গে আলাপের সময় তিনি অভিযোগ করেন, থানায় মামলা দিতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন তিনি। কয়েকবার এজাহার নাকি বদল করতে হয়েছে। 2022 সালের 23 মার্চ শেরপুরের শ্রীবরদীতে পুলিশের সামনেই শেখ খবর আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। 18 দিন পর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। তারপর পুলিশের এসআই ওয়ারেস আলীকে পুলিশ লাইসেন্সে ক্লোজ করা হয়। 2021 সালে রাজধানীর বিজয় সরণি থেকে তৎকালীন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের হাত থেকে আইফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে সেটি উদ্ধারও হয়, কারণ তিনি তো আর আমজনতা না। এখন প্রশ্ন জাগতেই পারে, তাহলে কি বিচার পেতে গেলে আগে ভাইরাল হতে হবে? আর ভাইরালের মানযন্ত্রটা আসলে কি তাহলে? যদি কোনো ঘটনা ভাইরাল না হয় তাহলে সেটি হয়তো গুরুত্বপূর্ণ নয়। সাধারণ নাগরিকের জীবন বা নিরাপত্তার চেয়ে বড় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ার লাইক আর শেয়ার। ভাইরাল হলেই শুধু বিচার শুরু হয়, এমন একটা বাস্তবতা দাঁড়িয়ে গেছে সমাজে। এই প্রথার পেছনে রয়েছে প্রশাসনের কাঠামোগত দুর্বলতা। প্রথমত পুলিশের জনবল ও প্রশিক্ষণের ঘাটতি। দ্বিতীয়ত দায়িত্বশীলতার অভাব। যতক্ষণ না জনরোষের ভয় থাকে ততক্ষণ প্রশাসনের তৎপরতা থাকে না। তৃতীয়ত স্থানীয় প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্কের দূরত্ব।
আমাদের উচিত পুলিশের দিকে আঙুল না উঠিয়ে পুরো সিস্টেমের দিকে আঙুল তোলা। অনেক সময় দেখা যায় ধর্ষণের শিকার কাউকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে বলা হয় আগে পুলিশে অভিযোগ জানান, তারপর চিকিৎসা। এমন নজিরও আছে আমাদের দেশে। আমলাতান্ত্রিক জটিলতা অনেক বেশি আমাদের। নাগরিক নিরাপত্তা সবার আগে জরুরি, কারণ নাগরিকই বাংলাদেশ, আর বাংলাদেশ মানেই নাগরিক। সুতরাং ঘটনা ঘটে ভাইরাল হয়ে জনরোষে কাজ না করে জনগণের জন্য আগে থেকেই কাজ করা উচিত। টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে ফেনীর 10 গ্রাম প্লাবিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে ছোট ফেনী নদীর পানি প্রবেশ করে ফেনীর সোনাগাজী উপজেলার অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দা শাহেদ সাব্বির বলেন, মুছাপুর রেগুলেটর না থাকায় প্রতিনিয়ত জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে। এলাকার মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়ছে। ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের সবকিছুই বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু শনিবারের জোয়ার ছিল অস্বাভাবিক। এমন উচ্চতার পানি আগে কখনো দেখিনি। আমরা এই অবস্থার দ্রুত সমাধান চাই। একটি টেকসই রেগুলেটর নির্মাণ না হলে এই জনপদে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা রয়েছে। মোহাম্মদ মুস্তফা নামে আরেক বাসিন্দা বলেন, মুসাফুর রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকেই অনিশ্চয়তার মধ্যে বসবাস করছি। প্রায় সময় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ে, অথচ আমরা বহুবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও তারা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এদিকে জোয়ারের লোনা পানিতে হুমকিতে পড়েছে এসব এলাকার কৃষি জমি ও মৎস্য ঘের। স্থানীয় বাসিন্দারা বলছেন, এসব এলাকায় প্রায় ৩,৫০০ হেক্টর জমি ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় মৎস্যচাষী সজীব রায়হান বলেন, প্রতিনিয়ত জোয়ারের লোনা পানি ঢুকে মৎস্য খাতে বড় ধরনের ক্ষতি হচ্ছে। বর্ষায় পানি আরও বেড়ে গেছে। এই অবস্থায় মাছের ঘের বা ফসলি জমিতে বিনিয়োগ করলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি। আবু সাইদ রুবেল নামে এক কৃষি উদ্যোক্তা বলেন, জোয়ারের পানি লোকালয়ে ঢুকে প্রায় ৩,৫০০ হেক্টর জমি ক্ষতির মুখে পড়েছে। এসব অঞ্চলে অনেকেই এখন আর নতুন করে চাষাবাদে আগ্রহ দেখাচ্ছে না। উপজেলার কৃষি কর্মকর্তা মঈনুদ্দিন আহমেদ সোহাগ বলেন, জোয়ারের পানি নদী হয়ে খালে প্রবেশ করে চরচান্দিয়া, বগাদানা ও চরমজলিশপুর এলাকার কৃষি জমি প্লাবিত হয়েছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি এসব এলাকায় চাষাবাদ না করে উঁচু জমিতে ফসল আবাদ করতে। জেলা কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছে। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় গত ২৪ ঘন্টায় ৬৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রোববারও জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু মুসা রকি বলেন, আমরা সুইচ গেট সহ প্লাবিত অঞ্চলগুলো পর্যবেক্ষণ করছি। সেখানে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫.১৪৬ মিটার। আমাবস্যায় এমনিতেই পানি বাড়ে, তার মধ্যে রেগুলেটর না থাকায় সাগরের পানি সরাসরি লোকালয়ে প্রবেশ করছে। এজন্য নিম্নাঞ্চলের যেসব বাড়িঘর রয়েছে সেগুলোতে পানি জমেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।